আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অস্টিওপোরোসিস। আজকে আমাদের বিশেষ অতিথি ডক্টর শরীফুল হাসান। উনি অ্যাসোসিয়েট প্রফেসর অফ দ্য অর্থোপেডিক্স ইন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, এবং উনি আমাদের সাথে আজকে অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করবেন। অস্টিওপোরোসিস আমরা আজকাল ঘরে ঘরে দেখছি, এবং যারা একটু বয়স্ক, আর বিশেষ করে যারা মহিলা, যাদের বয়স 45-40-এর বেশি হয়ে গেছে, তাদের আমরা অস্টিওপোরোসিস দেখতে পাই। তো ডক্টর শরীফুল হাসান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। তো অস্টিওপোরোসিস বলতে আমরা কি বুঝি? স্যার, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ, এটা স্যার একটা কমন জিনিস। এটার মানে হলো স্যার, আমাদের হাড়ের যে ঘনত্ব, এটা দিন দিন কমে যাচ্ছে। একটা নির্দিষ্ট এইজের পরে বা নির্দিষ্ট কিছু কারণে দেখা যায় যে আমাদের হাড়ের ঘনত্বটা কমে যায়, যার কারণে আমাদের হাড়টা খুব নরম হয়ে যায়, ফ্রায়েবল হয়ে যায়, ফ্রেজাইল হয়ে যায়, যার কারণে অল্প একটু আঘাত বা একটু পড়ে গেলাম বা কোনো একটা ছোট আঘাত লাগলো, দেখা যায় যে আমাদের হাড় ভেঙে যাচ্ছে। এই অস্টিওপোরোসিস বলতে আমরা বুঝবো যে হাড়ের ক্ষয়রোগ, যেখানে হাড়ের ঘনত্বটা কমে যাচ্ছে। ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান। অস্টিওপোরোসিস কাদের বেশি আক্রান্ত করে? অস্টিওপোরোসিস স্যার সাধারণত আমাদের যারা মেইল এবং ফিমেল দুইজনের ক্ষেত্রেই হতে পারে, তবে ফিমেলরা বেশি, মানে মহিলাদের বেশি এই রোগটা হয়। কারণ স্যার, এটা আসলে এইজ রিলেটেড একটা ডিজিজ। যেমন যাদের বয়স, মহিলাদের বয়স 45+, যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় বেশি হয়। এই জন্য মেল এবং ফিমেলকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ফিমেল মানে মহিলাদেরই বেশি এই রোগটা হয়। আর স্যার, কিছু জাতিগত ভেদাভেদও আছে কিছুটা। যেমন স্যার, যারা ককেশিয়ান মানে শ্বেতাঙ্গ, সাদা চামড়ার, অথবা যারা স্যার নিগ্রো বা কালো চামড়ার আফ্রিকানদের স্যার কম হয়, শ্বেতাঙ্গদের স্যার একটু বেশি হয়। এই ধরনের একটু ডেমোগ্রাফিক পার্থক্যও আছে স্যার। ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান। তো অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টরসগুলো কী কী, মানে কী কী ফ্যাক্টরের জন্য এটা বেশি আমাদের হয়? স্যার, অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টর অনেক আছে, তবে তার মধ্যে আমরা যদি প্রথম ধরে নেই, তাহলে মহিলাদের ক্ষেত্রে মেনোপোজ একটা বড় সমস্যা। যেমন মেনোপোজের পরে আমাদের মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণটা কমে যায়, একটা হরমোনের ইমব্যালেন্স হয়, যার কারণে এই ইস্ট্রোজেন শরীরের যে ক্যালসিয়াম, ভিটামিন ডি মেটাবলিজমকে নিয়ন্ত্রণের মাধ্যমে সে বোনসকে শক্ত রাখে। মেনোপোজের সময় দেখা যায় যে এই ইস্ট্রোজেনের পরিমাণটা কমে যায় এবং পেশেন্টের বা ওই মহিলার অস্টিওপোরোসিসের দিকে যায়। ইভেন যারা প্রেগনেন্ট মাদার অথবা ল্যাকটেটিং মাদার, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদেরকে ফিজিওলজিক্যাল ডিমান্ড বেড়ে যায়, কারণ বাচ্চা তার শরীরের হাড় গড়নের জন্য মায়ের কাছ থেকে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি টেনে টেনে নিয়ে যাবে। যার কারণে মা যদি এডিকুয়েট অ্যামাউন্টে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি না খায়, তাহলে স্যার অবশ্যই অস্টিওপোরোসিসে আক্রান্ত হবে। পাশাপাশি যাদের ফিজিওলজিক্যাল ডিমান্ড বেশি থাকে, বাট যারা ক্যালসিয়াম বা ভিটামিন ডি কম খাচ্ছে, তাদের স্যার অস্টিওপোরোসিস হতে পারে। যাদের খুব ব্যাড হ্যাবিট আছে, স্মোকিং, অ্যালকোহল, তাদের স্যার অস্টিওপোরোসিস হওয়ার পসিবিলিটিস আছে। ইভেন স্যার, আমরা যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, আমরা যারা বসে বসে কাজ করছি, সানলাইটে যাচ্ছি না, রোদের আলো আমাদের শরীরে পড়ছে না, হ্যাঁ, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি না, চুপচাপ ঘরে শুয়ে বসে কাটাচ্ছি, তাদের স্যার অস্টিওপোরোসিস হওয়ার পসিবিলিটিস বেশি থাকবে স্যার। ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান। তো অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের ভূমিকা কী, এবং সামাজিকভাবে আমাদের কী কী দায়িত্ব? স্যার, সবচেয়ে বড় প্রবলেম হলো স্যার, এই অস্টিওপোরোসিসের সাইন সিমটমটা ক্লিয়ারলি কখনো বড় আকারে দেখা দেয় না। সামান্য হয়তো একটু মাজা ব্যথা হচ্ছে, অথবা পাশের মানুষ খেয়াল করলো যে এই মহিলা বা পুরুষটা ধীরে 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 ছোট হয়ে যাচ্ছে, তার হাইট কমে যাচ্ছে। এটার কোনো স্পেসিফিক কোনো সাইন সিমটম ওভাবে প্রকাশ পায় না। হয়তো বা একটু পরে গিয়ে ব্যথা পেলো, ফ্র্যাকচার হয়ে গেল, আমরা পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ, পেশেন্ট তো আমার অস্টিওপোরোসিসে আক্রান্ত। এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে মহিলারা ইউজুয়ালি খুব বেশি কনসাস থাকে না এই ব্যাপারগুলোতে, বা পুরুষরা কনসাস থাকে না, যার ফলশ্রুতিতে এই রোগটা ধরাটাও একটু কঠিন, আমাদের কাছে আসে অনেক পরে। আমরা এটার জন্য যা করতে পারি, একটা পেশেন্টকে বা আমাদের সমাজে একটু সচেতনতা বাড়াতে পারি।
যাদের বয়স একটু 65+ বা 55+ মহিলাদের ক্ষেত্রে তাদেরকে আমরা একটা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি। আমরা এই পেশেন্টগুলোকে বলতে পারি যে একটু ক্যালসিয়াম ভিটামিন ডি টেস্ট করে দেখার জন্য তার বডির কী অবস্থা। আরও কিছু মেজার আছে, যেমন আমরা এক্স রে করতে পারি। এক্স রে করলে একটা ভালো ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় পেশেন্টের বোন কন্ডিশনের উপরে। ইভেন কিছু লেটেস্ট টেকনোলজি এসছে, যেমন বোন মিনারেলাইজেশন ডেনসিটি টেস্ট, যেটাকে আমরা বিএমডি টেস্ট বলছি। দেন আবার ডেক্সা স্ক্যানও আছে। ডেক্সা স্ক্যান হচ্ছে এটা এক্সরের মতোই একটা টেস্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারি তার বোনসের বডিতে কন্ডিশনটা কেমন এবং সেই অনুযায়ী পরামর্শ দিয়ে থাকতে পারি। ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান। তো এটা আমরা প্রতিরোধ করব কিভাবে? অবশ্যই প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, যেটা আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। খুব সহজ। আমরা সবাইকে বলবো যে আপনারা ডেইলি প্রতিদিন 20 মিনিট অন্ততপক্ষে ব্যায়াম করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, হাঁটাহাঁটি করুন, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন। ফিজিক্যালি অ্যাক্টিভ যদি থাকতে পারেন আপনি, তাহলে আপনার বোনসকে শক্ত রাখা, ভালো রাখার সুযোগ আছে। পাশাপাশি ক্যালসিয়াম ভিটামিন ডি রিচ ফুড খান, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। বার্গার, পিৎজা এই টাইপের খাবারগুলোকে অ্যাভয়েড করে একটু হেলদি খাবার স্টাইল ফলো করা উচিত। এবং যাদের একটু ব্যাড হ্যাবিট, আমি বলেছি যে স্মোকিং, অ্যালকোহল, এগুলো ছাড়তে হবে, তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান। স্ক্রিনিং কিভাবে আমরা এটা চালু করতে পারি সাধারণ? এটা একটা স্ক্রিনিং একটা প্রোগ্রামের মতো আমরা একটা বেসিক হিসাবে রাখতে হবে যে যাদের বয়স ফিমেলদের ক্ষেত্রে 45+, যাদের প্রিমোনোপোজাল অথবা মেনোপোজ হয়ে গেছে, পোস্ট মেনোপোজাল স্টেটে আছে, আর মেলদের ক্ষেত্রে 60+ যাদের বয়স, তাদেরকে আমরা একটা বোন প্রোফাইল রেগুলার বেসিসে ইয়ারলি চেক আপ করতে পারি। বোন প্রোফাইলের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে সবচাইতে এক্স-রে, বিএমডি, সেরাম ক্যালসিয়াম লেভেল, ভিটামিন D3 লেভেল। এই লেভেলগুলো যদি আমরা রেগুলার বেসিসে ইয়ারলি চেক করি, তাহলে স্ক্রিনিংয়ে আর্লি ডিটেক্ট করা পসিবল। জি, ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান। তা আমরা এদেরকে ট্রিটমেন্ট করব কিভাবে অস্টিওপোরোসিস? অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমি 2 ধরনের জিনিস সাজেস্ট করে থাকি। একটা হলো আপনি ফার্মাকোলজিক্যালি ট্রিট করতে পারেন, একটা নন ফার্মাকোলজিক্যালি ট্রিট করতে, মানে ওষুধ দিয়ে ওষুধ ছাড়া। সহজ ভাষায় ওষুধ ছাড়া কীভাবে করতে পারি? এই যে আমি তাকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে বলতে পারি, আপনি 20 মিনিট হাঁটাহাঁটি করেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, আপনি খাবার দাবার ভিটামিন ডি, ক্যালসিয়াম রিচ ফুড খান, আপনি সানলাইটে যান, রোদে যান, অন্ততপক্ষে 10-15 মিনিটের জন্য হলেও প্রতিদিন একটু রোদ লাগাতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কাপড়ের উপরে রোদ লাগলে কিন্তু হবে না, আমার চামড়ায় ডাইরেক্ট কন্টাক্টে রোদ লাগতে হবে। কারণ এই রোদের মধ্যে যে ভিটামিন D3 আছে, সেটাই যে আলট্রাভায়োলেট রে আছে, এই আলট্রাভায়োলেট রে আমার স্কিনের ফ্যাটের উপরে কাজ করবে, সেরোটোনিন থেকে মেলাটোনিন। হ্যাঁ, রাইট। সেখান থেকে ভিটামিন D2কে ইনঅ্যাক্টিভ ভিটামিন D2কে D3তে, অ্যাক্টিভ ভিটামিন D3তে কনভার্ট করবে, যেটা আমার খুবই উপকারী আমার বডির জন্য। পাশাপাশি তাকে ব্যাড হ্যাবিট থাকলে ওগুলো ছাড়তে হবে। ইভেন ফার্মাকোলজিক্যালি আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি, ওষুধ কি দিয়ে থাকি, আমি অ্যাডিকুয়েট ভিটামিন D3 সাপ্লিমেন্ট দিব, ক্যালসিয়াম দিব। পাশাপাশি আমি পেশেন্টকে লেটেস্ট কিছু টেকনিক ওষুধ এসেছে, যেমন বিসফসফোনেট। বিসফসফোনেট গ্রুপের অনেক ধরনের ওষুধ আছে, অ্যালেন্ড্রোনেট, ইভানড্রোনেট, জোলিনড্রোনেট, ইভেন লেটেস্ট ডেনোসুমাবও আমরা দিতে পারি, যা আমাদের বডির অস্টিওক্লাস্টিক মানে ক্ষয়ের যে প্রবণতা, এটাকে বন্ধ করে দিবে এবং নতুন হাড় তৈরি হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। এছাড়া স্যার কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এসেছে, যেমন মহিলাদের ক্ষেত্রে আমরা স্যার মহিলাদেরকে ইস্ট্রোজেন হরমোন সাপ্লিমেন্ট দিতে পারি। ইভেন ছেলেদের ক্ষেত্রে আমরা প্যারাথাইরয়েড মানে হরমোন দেওয়া যেতে পারে। ইভেন স্যার টেরিপ্যারাডাইড নামক একটা ওষুধ এসছে, মার্কেটে আছে, এটা আমরা ইউজ করতে পারি। ইনসুলিন যেভাবে ইউজ করে, টেরিপ্যারাডাইড এভাবেই ইউজ করতে হয়। এগুলো বোনসকে খুব শক্ত রাখতে হেল্প করে স্যার। ওই যে প্রতি বছর একটা করে ইনজেকশন যেটা বলছিলেন না আপনি, সেটা যদি দেওয়া যায়, এবং যারা যে রোগীরা আপনাদের কাছে প্রতিনিয়ত আসেন তাদেরকে যদি স্ক্রিনিংয়ের আওতায় আনা যায়, তাহলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমরা অস্টিওপোরোসিস করতে পারবো। জি, আপনার কাছে শেষ প্রশ্ন, যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্টটা কী হবে? স্যার, বয়স্ক রোগীদের ক্ষেত্রে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করেছি ওই আলোকেই করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বয়স্ক রোগীরা স্যার নানা ধরনের জটিলতা আক্রান্ত থাকে, যাদের কিডনি সমস্যা থাকতে পারে, লিভারের সমস্যা থাকে। যেমন স্যার, আপনি কিডনি সমস্যা থাকলে বিসফসফোনেট গ্রুপের ওষুধ বেশি দিতে পারবেন না, জোলিনডোনিক অ্যাসিড দিতে পারবেন না, ডেনোসুমাব দিতে পারবেন না। এই জন্য এই ধরনের জটিলতা সম্পন্ন রোগীদেরকে অবশ্যই অন্য ডিসিপ্লিন যেই সমস্যা আছে ওনাদের সাথে আলোচনা করে একটা মিলিতভাবে একটা চিকিৎসা দিতে হবে, যেন রোগী সর্বোচ্চ
চিকিৎসাটা পেয়ে থাকে আমাদের মাধ্যমে। জি, ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান, আপনাকে অনেক অনেক। সামনে আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলাপ করব। অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ। আসসালামু জি। আলাইকুম। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি একটা বয়সের পরে প্রায় সবাইকেই এটা আক্রান্ত করে, এবং মহিলাদের বেশি 45 বছর বয়সের পরে। এবং সুতরাং এই অস্টিওপোরোসিস আমাদেরকে প্রিভেন্ট করার জন্য বয়স্ক যারা, তাদের মধ্যে একটা স্ক্রিনিং প্রথা আমাদের মধ্যে চালু করতে হবে। যারাই হসপিটালে আসেন বা যারা এই বয়স্ক রোগী, তাদের আমরা বোন ডেনসিটি এবং তাদের একটা ওই এক্সরে করে আমরা দেখে নিতে পারি তাদের বোনের কি অবস্থা, এবং সেই অনুযায়ী তাদেরকে আমরা ভিটামিন D3 এবং অন্যান্য যে সমস্ত ওষুধ, ডোনেট বা 12 মাসে যে একটা ইঞ্জেকশন, এটা দিয়ে আমরা এদেরকে প্রতিরোধ করতে পারি। এবং প্রতিরোধ করে আমরা এদেরকে, আদারওয়াইজ দেখা যাবে এরা হয়তো সামান্য কোনো কিছুতে পড়ে গেলেন, বোনটা খুবই নরম এবং ফ্র্যাজাইল, বোন ভেঙে গেছে। আমি জানি আমাদের এখানেরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার বোনটা ভেঙে গেছে, উনি হঠাৎ করে একটু পড়ে গেছেন, ওনার বোন ভেঙে গেছে। তো সুতরাং এগুলো থেকে বাঁচার জন্য, অস্টিওপোরোসিস এখন ঘরে ঘরে, বয়স্ক যারা তারা, সুতরাং তাদেরকে এ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। D3 তাদেরকে রেগুলার দিতে হবে, এবং এই 12 মাস প্রতি বছর একটা করে অ্যালডোনেট আমরা দিয়ে তাদেরকে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি করে বোন যেন তৈরি হয়, বোন যেন ক্ষয় না হয়, সে ব্যবস্থা নিয়েই আমরা তাদেরকে রক্ষা করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অস্টিওপোরোসিস থেকে বেঁচে থাকুন। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং দেখুন। আসসালামু আলাইকুম।